প্রিয় ছাত্রছাত্রী সকল, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ। আজকে সম্ভবত তোমাদের অনলাইনের 4 নম্বর ক্লাস। আমি চতুর্থ অধ্যায়ের আমার প্রথম ক্লাসে চতুর্থ অধ্যায়ের প্রথম টপিকটা আমি আলোচনা করেছিলাম 1857 সালে মহাবিদ্রোহের কারণগুলি সম্পর্কে। আর পরের যে দুটো ক্লাস ছিল সেই দুটো ক্লাসে প্রথম ক্লাসের উপর বাকি দুটো ক্লাসে আমি প্রশ্ন দিয়েছিলাম। আশা করি তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা প্রত্যেকেই মুখস্থ করেছ। আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় যে টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা। যে টপিকটা হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি। এই পয়েন্টটা ছাড়াও, এই টপিকটা ছাড়াও আরো দুটো টপিক আমি আলোচনা করব এরপরে যে টপিকগুলো রয়েছে। তাহলে আজকে আলোচনার মূল যে বিষয় সেটা হচ্ছে যে 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি এবং চরিত্র কি ছিল। তাহলে 1857 সালের বা খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি নিয়ে যারা প্রখ্যাত ঐতিহাসিক, যারা পণ্ডিত, সমকালীন সময়ের যারা পণ্ডিত ছিলেন, যারা ঐতিহাসিক ছিলেন, তাদের মধ্যে কিন্তু এটা নিয়ে মত পার্থক্য রয়েছে। তাহলে আজকে আমাদের সেটাই জানতে হবে, মানে আমরা আলোচনা করব যে 1857 সালের মহাবিদ্রোহকে কে কোন দৃষ্টিকোণ থেকে দেখেছেন। আমরা জানি যে 1757 সালের পরে, মানে 100 বছর পরে এই মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল। আর এই 57 থেকে, মানে 1757 থেকে 1857 যে মধ্যে যে 100 বছর যে সময়, এই দীর্ঘ 100 বছরের যে ক্ষোভ, যেটা 1857 সালে সিপাহীদের দ্বারাই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল। তাহলে এই বিদ্রোহটাকে যেহেতু বলা হচ্ছে যে মহাবিদ্রোহ, সেই প্রসঙ্গে বলি যে 1857 সালে সেই সময় তো ভারত পরাধীন, সেই সময় শাসক হচ্ছে ব্রিটিশ সরকার। আর এই ব্রিটিশ সরকারের অধীনে যে সমস্ত ভারতীয় সৈনিকরা তাদের অধীনে সেনার চাকরি করতেন, সেই সমস্ত ভারতীয় সেনারাই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল বলে এটাকে বলা হচ্ছে সিপাহী বিদ্রোহ। আবার একটা দিন দেখা যায়, তাহলে যেহেতু সিপাহীরা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল বলে সেটাকে সিপাহী বিদ্রোহ বলা হচ্ছে। আবার অনেকে এটাকে সিপাহী মানে যে জিনিসটা বলতে চাইছে সেটা হচ্ছে ভারতের সর্বস্তরের মানুষ এই বিদ্রোহে সামিল হয়নি। যারা এই পক্ষে মতদান করেছেন তাদের মধ্যে প্রখ্যাত হলেন স্যার জন লরেন্স, জন সিলি, চার্লস রেক্স প্রমুখ ব্যক্তি। এটাকে মানে তারা সেনা বিদ্রোহ তারা মনে করেছে যে ভারতের সর্বস্তরের মানুষ এই বিদ্রোহে
সামিল হননি, কেবলমাত্র সেনারাই এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল, সামিল হয়েছিল। অন্যদিকে অক্ষয় কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কিশোরীচাঁদ মিত্র, দাদাভাই নৌরোজি প্রমুখ ভারতীয়রাও এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। মানে আমি যে বিষয়টা বলতে চাইলাম যে 1857 সালের মহাবিদ্রোহকে কে কোন দৃষ্টিকোণ থেকে দেখেছেন, এটা নিয়েই তো আলোচনা। কারণ এটাকে বলাই হয়েছে প্রথমে যে 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি এবং চরিত্র নিয়ে আলোচনা বা বিশ্লেষণ, ব্যাখ্যা। মানে এই বিদ্রোহটাকে কে কোন দৃষ্টিকোণ থেকে তারা তুলে ধরেছেন। তাহলে এই বিদ্রোহে মানে 1857 সালের মহাবিদ্রোহে মূলত সিপাহীরাই বিদ্রোহটা করেছিল, সামিল হয়েছিল। ভারতের সর্বস্তরের মানুষ এই বিদ্রোহে সামিল হননি, ভারতের সর্বস্তরের মানুষ সামিল হননি। অতএব এটাকে অন্য কোনো বিদ্রোহ বলা যাবে না, যেহেতু সেনারাই এই বিদ্রোহে সামিল হয়েছিল, অতএব এটাকে সিপাহী বিদ্রোহ বলা যাবে। তারপরে এই বিদ্রোহকে আবার অনেকে গণবিদ্রোহ হিসেবে তারা তুলে ধরেছেন। যারা এই বিদ্রোহকে, যারা এই 1857 সালের মহাবিদ্রোহকে গণবিদ্রোহ হিসেবে তুলে ধরেছেন, তাদের মধ্যে মানে উল্লেখযোগ্য হলেন নর্টন, মেলেসন, বল, জনকে প্রমুখ ব্যক্তি 1857 সালের মহাবিদ্রোহকে তারা গণবিদ্রোহ বা গণচরিত্রের উপর তারা বেশি গুরুত্ব আরোপ করেছেন। তাদের মধ্যে যে এই 1857 সালের মহাবিদ্রোহ একটা নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আবারও বলি যে আমি যে কয়েকজন ঐতিহাসিকের নাম বললাম, যে কয়েকজন প্রখ্যাত ব্যক্তির নাম বললাম, এই সমস্ত ব্যক্তিবর্গ তারা বলতে চাইছেন যে এটা একটা গণবিদ্রোহ ছিল। গণবিদ্রোহ কেন বলতে চাইছেন? যে এই 1857 সালের মহাবিদ্রোহ একটা নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাহলে কোন কোন জায়গায় ছড়িয়ে পড়েছিল? আমি প্রথমে বলছিলি যে 1857 সালের মহাবিদ্রোহের সূত্রপাত ব্যারাকপুরে, মানে বাংলায়। বাংলার বাইরেও বিহার, ফৈজাদাবাদ, অযোধ্যা, আপনার তারপরে হচ্ছে দিল্লি, এর বাইরেও দেখবে এই যে কয়েকটা জায়গার নাম বললাম, এই সমস্ত জায়গা ছাড়াও বিভিন্ন জায়গায় এই বিদ্রোহের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল। তাহলে সেক্ষেত্রে বলা যায় যে এই বিদ্রোহ একটা গণবিদ্রোহের রূপ নিয়েছিল। আবার অনেক ব্যক্তিবর্গ, অনেক ঐতিহাসিক, অনেক পণ্ডিত যারা এই বিদ্রোহকে একটা জাতীয় বিদ্রোহ বলেছেন। যারা জাতীয় বিদ্রোহ হিসেবে তুলে ধরেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রখ্যাত ঐতিহাসিক আউটরাম, ডাফ, রবার্টসন, টরি দলের নেতা যার নাম হচ্ছে ডিসরেলি, সমাজতান্ত্রিক ভাবধারার যিনি জনক কার্ল মার্কস, এই সমস্ত ব্যক্তিবর্গ 1857 সালের মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ হিসেবে তারা তুলে ধরেছেন। আবার এই বিদ্রোহকে 1857 সালের মহাবিদ্রোহকে আবার স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেও অনেকে তুলে ধরেছেন। আর এই 1857 সালের মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে যিনি আখ্যায়িত করেছেন তিনি হলেন বিনায়ক দামোদর সাভারকার। আবার এর বাইরেও আমি যে কয়েকটা জিনিস বললাম, এর বাইরেও আবার কে হয়তো সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলেছে। ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর সুরেন্দ্রনাথ সেন, রজনীপাল দত্ত প্রমুখ ঐতিহাসিক ও গবেষক 1857 সালের মহাবিদ্রোহকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলে তারা প্রমাণ করার চেষ্টা করেছেন। এদের যুক্তি হলো
যেই সময় বিদ্রোহ হয়েছিল, মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল, সেই সময় ভারতীয়দের মনে জাতীয়তাবাদের চেতনা জাগরিত হয়নি। অতএব এটাকে মহাবিদ্রোহ, জাতীয় বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, গণবিদ্রোহ এইসব বিদ্রোহ বলা যাবে না। এটা ছিল একটা সামন্ততান্ত্রিক বিদ্রোহ। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে এই বিদ্রোহ ছিল একটা অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ। আবার অনেক ঐতিহাসিক উপরের যে কয়েকটা আমি কারণগুলো বললাম, যে চরিত্রগুলো আমি আলোচনা করলাম, এই চরিত্রগুলোর এই অভিমতগুলির উপর আবার বিশ্লেষণ করা বিরোধী মত পোষণ করেছি। মহাবিদ্রোহের শতবর্ষ উপলক্ষে একটা গ্রন্থ প্রকাশিত হয়েছিল, যে গ্রন্থটা হচ্ছে দ্য সিপয় মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857। এই গ্রন্থে ডক্টর রমেশচন্দ্র মজুমদার তিনি কিন্তু ভিন্ন মত পোষণ করেছেন। উপরের যে কয়েকটা আমি মত আলোচনা করেছি, সেই মতগুলোর বিরোধী মত পোষণ করা হয়েছে এই গ্রন্থে। এই বিদ্রোহ ভারতের কয়েকটি ক্ষুদ্র মানে এক কথায় আমরা সিপাহী বিদ্রোহ বললাম, মহাবিদ্রোহ বললাম, জাতীয় বিদ্রোহ বললাম, গণবিদ্রোহ বললাম, ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বললাম। এই প্রত্যেকটা মতের বিরোধিতা করা হয়েছে ডক্টর রমেশচন্দ্র মজুমদারের সেই গ্রন্থ। তিনি বলতে চাইছেন যে 1857 সালে যখন মহাবিদ্রোহ সংগঠিত হয়, সেই সময় ভারতীয়রা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। এই বিদ্রোহে ভারতের কয়েকটি ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ ছিল। ভারতের মানে সব জায়গায় এই বিদ্রোহটা ছড়িয়ে পড়েনি। ভারতের সর্বস্তরের মানুষ এই বিদ্রোহ সামিল হননি। কোনো দেশীয় রাজা এই বিদ্রোহে দমন করার জন্য এগিয়ে আসেননি। বিশেষ করে দাক্ষিণাত্য, পাঞ্জাব, সিন্ধু দেশ, রাজপুতানা প্রভৃতি অঞ্চলের বিস্তৃত মানে বিদ্রোহের যে অস্তিত্ব ছিল না বললেই চলে। তাহলে ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মানে অভিমত হচ্ছে যে এই বিদ্রোহটাকে উপরে যে মতগুলো আমরা আলোচনা করেছি, সেই মতগুলো মানে সেই জিনিসগুলো বলা ঠিক নয়। অর্থাৎ ভারতের সর্বস্তরের মানুষ সব জায়গায় মানে কেউ অংশগ্রহণ করেনি এবং ভারতের সমগ্র জায়গায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়েনি। এই বিদ্রোহকে যে অনেকে যে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে আখ্যায়িত করেছে, তাহলে সেটাও কিন্তু তার মতের বিরোধী। 1857 খ্রিস্টাব্দের তথাকথিত প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম প্রথম নয়, জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয়। অন্যদিকে ডক্টর সুরেশচন্দ্র সেন তার 1857 গ্রন্থে দেখিয়েছেন যে জাতীয়তাবাদী আন্দোলনের অপরিহার্য উপাদানগুলি এই আন্দোলনের মধ্যে ছিল না। বিষয়টা আরেকবার বলি, যে জাতীয়তাবাদী আন্দোলন হতে গেলে মানে সেখানে আমরা শুধু ভারতে নয়, আমরা প্রিভিয়াসও যখন দেখেছি ভারতের বাইরে, আমরা যখন ফরাসি বিপ্লব করেছি, আমরা যখন রুশ বিপ্লব করেছি, সেখানেও আমরা দেখেছি যে যখন জাতীয়তাবাদী কোনো আন্দোলন হবে, তা দেশের সর্বাঙ্গীন জায়গায় সব জায়গায় ছড়িয়ে পড়বে। এখানে কিন্তু সেই উপাদানগুলো আমরা দেখতে পাইনি। এই জিনিসটা বলতে চাইছেন ডক্টর সুরেন্দ্রনাথ সেন, যে জাতীয়তাবাদী আন্দোলনের কোনো উপাদান সিপাহী বিদ্রোহের মধ্যে ছিল না। এটা আমরা লক্ষ্য করতে পারিনি, আমরা লক্ষ্য করিনি, এটা ছিল না। তাহলে এই জায়গা থেকে বলা যায় যে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই মহাবিদ্রোহটাকে তারা নিজের দৃষ্টিকোণ থেকে তারা তুলে ধরেছেন। তাহলে প্রকৃত অর্থে 1857 সালে মহাবিদ্রোহকে কিন্তু খাটো করে দেখানো কিন্তু কোনো যুক্তিসঙ্গত হবে না। অর্থাৎ
এই বিদ্রোহকে 1857 সালের বিদ্রোহকে ছোট করে দেখানো এবং দেখা উচিত নয়। এই বিদ্রোহে দেশের সাধারণ মানুষই কিন্তু এই বিদ্রোহের প্রাণ শক্তি ছিল। 1857 সালের মহাবিদ্রোহে সাধারণ মানুষ কিন্তু প্রাণ শক্তি ছিল, কারণ এই সিপাহী 1857 সালের সিপাহী বিদ্রোহে শুধু সিপাহীরা অংশগ্রহণ করেনি, সেখানে সিপাহীরা ছাড়াও কৃষক, সাধারণ মানুষ, জমিদার, অভিজাত, রাজা রানী, জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু এই বিদ্রোহে সবাই অংশগ্রহণ করেছিল। অতএব এই মহাবিদ্রোহকে ছোট খাটো করে দেখা যুক্তিসঙ্গত হবে না। তাহলে মোটামুটি করে হলেও আমরা যেটুকু আলোচনা করলাম যে 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি এবং চরিত্র আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু 8 মার্কে তৈরি করতে হবে। এটা টেক্সট বই থেকে তোমরা ভালো করে একবারে তন্ন বিতন্ন করে লাইন বা লাইন একবার ভালো করে পড়ে নেবে। আর প্রয়োজন হলে তোমরা রেফারেন্সে একটু সাহায্য নিতে পারো। এই টপিকের পরে যে টপিকটা আছে সেই টপিকটা হলো যে 1857 সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালিদের কি ভূমিকা ছিল। সেকেন্ড কোশ্চেন হচ্ছে খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল। প্রশ্ন আবার একবার বলি যে 1857 সালে যখন মহাবিদ্রোহ সংগঠিত হয়, সেই মহাবিদ্রোহের প্রতি বাঙালিদের মধ্যে এক শ্রেণীর লোক যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিল, সেই সমস্ত মানুষের ভূমিকা কী ছিল। তাহলে আবার এই টপিকটা আলোচনা করতে গেলে একটু বলতে হয়, দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়েছি যে এই 19বিংশ শতকে পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে আমরা পাশ্চাত্য শিক্ষায় বা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছিলাম। এরকম এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে একদল মধ্যবিত্ত বাঙালিদের উদ্ভব হয়। আর এই ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রসার এবং প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত করা গিয়েছিল বাংলায়, আর বাংলার মধ্যে কলকাতায়। তাহলে এই পাশ্চাত্য শিক্ষায় যে একদল যে বাঙালিদের উদ্ভব হয়েছিল, সেই সমস্ত মানুষেরা মনে করত ব্রিটিশ শাসন ভারতীয়দের চাইতে ব্রিটিশ শাসক তাদের কাছে বেশি কল্যাণকর। তারা সন্দিহান ছিল যে ব্রিটিশ শাসকের পরে যদি ভারতীয় শাসকরা শাসক হিসাবে পরিগণিত হন, তাহলে তারা কেমন হবে। তারা কি আমরা কি আগের মতো ব্রিটিশ শাসকের অধীনে যেভাবে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি, সেই সুযোগ সুবিধাগুলো কি আমরা ভারতীয় শাসকগুলো পাবো? এই বিষয়ে তারা সন্দিহান ছিল। বিশেষ করে যারা এই বিষয়ে সন্দিহান ছিলেন তাদের মধ্যে আমি বলি যে হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কিশোরী চাঁদ মিত্র,
ঈশ্বরচন্দ্র গুপ্ত, অক্ষয় কুমার দত্ত, রাজনারায়ণ বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ, এই সমস্ত বাঙালিরাও এরূপ মনোভাব পোষণ করত। এরূপ মনোভাব বলতে তারাও ব্রিটিশ শাসনকে কল্যাণকর মনে করত। সেই সময়কার একটা নামকরা পত্রিকা সংবাদ প্রভাকর সহ বাংলা ও ইংরেজি বেশ কিছু পত্রিকায় এই সিপাহী বিদ্রোহের 1857 সালে যে মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহে ভারতীয় সিপাহীরা ইংরেজদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল, সেই বিদ্রোহে তো নানা রকমের খুন, নানা রকমের রাহাজানি, অনেক রকমের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় এই সংবাদ প্রভাকর পত্রিকা ছাড়াও আরও কিছু বাংলা এবং ইংরেজি পত্রিকায় ভারতীয় সিপাহীদের বিরুদ্ধে সেখানে খবর ছাপানো হয়েছিল। সমালোচনা করা হয় যে ভারতীয় সিপাহীরা এই সমস্ত কাজ ভালো কাজ করেননি। আর যে সমস্ত ব্যক্তিবর্গের নাম আমি এখানে বললাম, যারা যে সমস্ত বিশিষ্ট বাঙালি ব্যক্তিবর্গ যারা ব্রিটিশ শাসনকে কল্যাণকর মনে করত, তাদের মনে করার কারণ হচ্ছে যে ব্রিটিশ শাসনকে সরিয়ে যে নতুন করে ভারত স্বাধীন হবে, তাহলে তো ভারত স্বাধীন হয়ে আবার মুসলিমরা সেখানে শাসন করবে। অতএব এই ভারতীয় শাসকের চাইতে ইংরেজ শাসন অধিক ভালো তারা মনে করতেন। বলে কি হয়, ভারতের সর্বস্তরের মানুষ সমর্থন করলেও 1857 সালের মহাবিদ্রোহে ভারতের বিভিন্ন জায়গায় সর্বস্তরের মানুষ সমর্থন যেখানে করছে, সেখানে এই বাংলার একটা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী যারা বাঙালি, সেই সমস্ত মানুষেরা কিন্তু সমর্থন করেনি। আর যার কারণটা আমি আগে বলেছি, আবারও বলছি, যে যারা এটাকে এক কথায় ইংরেজদের পর ভারতীয়রা এদেশে রাষ্ট্র এবং সুশাসন তারা প্রতিষ্ঠা করতে সক্ষম হবে কি না, এই বিষয়ে তারা সন্দেহান ছিল যে কেমন হবে। এখন তো ভালোবাসি, তা আমার পরে যে অন্য কেউ যে আসবে সে কেমন হবে, এই বিষয়টা নিয়ে সন্দেহান। আর এখানে দেখবে তাহলে 1857 সালে মহাবিদ্রোহ যখন ব্যর্থ হওয়ার তো কারণ তো আমি আগে একবার বলেছি প্রথম ক্লাসে, যে নানা কারণেই তো ব্যর্থ হয়েছিল। কারণ আধুনিক সমরাস্ত্রের কাছে আমরা বরাবরই তাদের কাছে আমরা কিন্তু হেরে গেছি, পরাজয় বরণ করেছি। আমাদের পরিকল্পনার অভাব, নেতৃত্বের অভাব, নানা কারণ ছিল। তো এই বিদ্রোহ যখন ব্যর্থ হয়, এই বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর যখন গোটা ভারতবর্ষের মানুষের মনের মধ্যে যেখানে একটা দাগ কেটেছিল, সেখানে এই মধ্যবিত্ত শ্রেণী, এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি যারা, এরা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল যে ভাগ্যিস ইংরেজরা হারেনি, যদি হেরে যেত তাহলে আমরা আগের মতো সুযোগ সুবিধা পেতাম না। তাহলে দেখবে এই জায়গায় তাহলে জনসমর্থনের অভাবে মাদ্রাজ, বোম্বাই, পশ্চিম পাঞ্জাবেও বিদ্রোহের প্রভাব কিন্তু ততটা পড়েনি। আর এখানে দেখবে আমি তো প্রথমে বললাম যে গোটা ভারতবর্ষের মানুষ যেখানে 1857 সালের মহাবিদ্রোহকে সমর্থন করছে, সেখানে শুধু এই বাঙালিরা নয়, বাঙালিরা ছাড়াও এক শ্রেণীর মানুষ যারা এই বিদ্রোহকে ভারতীয় সিপাহীদের বিরুদ্ধে ইংরেজদের সমর্থন করে তাদের সঙ্গে হাত মিলিয়েছিল। এদের মধ্যে হচ্ছে শিখ, গোর্খা, রাজপুত, মারাঠা, এই প্রমুখ যোদ্ধা জাতিগুলো মহাবিদ্রোহে অংশ না নিয়ে তারা ব্রিটিশ সরকারকে সহযোগিতা করেছিল, যার জন্য 1857 সালের মহাবিদ্রোহে আমরা জয়ী হতে পারিনি, আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি। ইংরেজদের জয়ের রাস্তাটা আরও তারা প্রশস্ত করে দিয়েছিল। তাহলে
পরের টপিকটা যেটা আমি আলোচনা করলাম যে 1857 সালের মহাবিদ্রোহে 1857 সালের মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের কি ভূমিকা ছিল, এটা 4 মার্কের করতে হবে। এর পরের যে টপিকটা যে 1857 সালের মহাবিদ্রোহ কিন্তু একটা ছোট ঘটনা নয়, এর প্রভাব কিন্তু বিশাল হয়েছিল, একটা সুদূর প্রসারী প্রভাব বলা যায় পড়েছিল ভারতবর্ষের মধ্যে আর ইংরেজদের মধ্যে। তাহলে প্রথম টপিক দুটো যেটা আলোচনা প্রথম হয়েছে সিপাহী বিদ্রোহের কারণ, তারপরে হলো সিপাহী বিদ্রোহের প্রকৃতি চরিত্র, তারপরে হলো মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কী ছিল। তাহলে 1857 সালের মহাবিদ্রোহ যখন একটা ব্যাপক আকার ধারণ করেছিল, তাহলে ব্রিটিশ সরকার কিন্তু বুঝতে পেরেছিল যে তাদের শাসনের ভিতটা কতটা কাঁপিয়ে দিয়েছিল ভারতীয়রা, তারা ভালো করে বুঝতে পেরেছিল যে ভারতীয়রা কি, ভারতীয়দের আসল রুদ্রমূর্তি কিন্তু তারা ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল যে যদি আমরা এখনো যদি নিজের অবস্থান থেকে যদি আমরা সরে না আসি, কারণ ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবাদের চেতনা সঞ্চার হয়েছিল, আর যেখানে জাতীয়তাবাদের চেতনা সঞ্চার হবে সেখানে পৃথিবীর কোনো মানুষ, ওই সম্প্রদায়, ওই গোষ্ঠী, ওই এলাকা, ওই রাজ্য, ওখানকার অধিবাসীদের দমিয়ে রাখা যাবে না। এটা ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল যে কোন কোন বিষয়ের জন্য, কোন সমস্যার জন্য 1857 সালে মহাবিদ্রোহ সংঘটিত হয়েছিল, সেই বিষয়গুলিকে নোট করে সেইগুলিকে সেই সমস্ত জায়গায় প্রলেপ দিতে হবে। এখন কি করা হলো যে 1857 সালে মহাবিদ্রোহের পর তাহলে তারা দেখবে, আমরা 3য় অধ্যায়ে বলেছি যে তারা প্রত্যেকটা বিদ্রোহ দমন করেছিল তারা সামরিক দমন নীতির মাধ্যমে। এখানেও তার ব্যতিক্রম ঘটেনি, এখানেও তারা সামরিক দমন নীতির মাধ্যমে বহু হাজার হাজার নেতা নেত্রীকে গ্রেপ্তার করা হয়, হত্যা করা হয়। ব্রিটিশ বাহিনী 1857 সালের 22শে সেপ্টেম্বর 1857 সালে খ্রিস্টাব্দের 22শে সেপ্টেম্বর দিল্লি দখল করে। তাহলে দিল্লি দখল করা মানে কি? দিল্লি তখন তাদের তো রাজধানীর মধ্যে। দিল্লি দখল করে নেওয়ার পর 1857 সালে মহাবিদ্রোহের যে নায়ক, যাকে বিদ্রোহ সিপাহীরা সম্রাট হিসাবে তুলে ধরেছিল, সে দ্বিতীয় বাহাদুর শাহকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাকে রেঙ্গুইনে কি করা হয়? রেঙ্গুইনে নির্বাসন দেওয়া হয়। এবার তারপরে 1857 সালের এই মহাবিদ্রোহের দোষ হিসাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে কিন্তু ক্ষমতাটা নিয়ে নেয় ব্রিটিশ সরকার। তা এই বিদ্রোহে ব্রিটিশ সরকার কী করলো যে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন, মানে 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে তারা শাসন ক্ষমতা ছিনিয়ে নিয়ে ব্রিটিশ সরকার তার নিজের হাতে নেয়। অর্থাৎ ব্রিটিশ সরকার মহারানী ভিক্টোরিয়া তিনি নিজের হাতে শাসন ক্ষমতা নিয়ে নিলেন। আর মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি হিসাবে ভারতবর্ষে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে লর্ড ক্যানিং। তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম ভাইসরয় অর্থাৎ রাজ প্রতিনিধি। এই মহারানী ভিক্টোরিয়া তিনি নিজের হাতে শাসন ক্ষমতা নিয়ে তিনি একটা পলিসি অ্যাপ্লাই করলেন। কি পলিসি অ্যাপ্লাই? তিনি দেখলেন যে ভারতবাসীর খুব কথায়, আমি আগে বলেছি যে কোন সমস্যার জন্য, কোন বিষয়গুলির জন্য 1857 সালে মহাবিদ্রোহ সংঘটিত হয়েছিল, সেই সমস্যাগুলিকে, সেই ক্ষতগুলিকে তুলে দিতে হবে। এবার 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানী এক ঘোষণাপত্রের মাধ্যমে
ভারতবাসীকে আশ্বস্ত করতে চাইলেন। তিনি কি নীতি এবং আদর্শের কথা তিনি প্রকাশ করলেন। ভারতবাসীরাও তাকে বিশ্বাস করলো যে হয়তো যে জিনিসগুলো এখন বলবে তার সেকেন্ড টাইম হয়তো জিনিসগুলো ঘটবে না। তাহলে মূলত এখন যে জিনিসটা আমাদের আলোচনা করা প্রয়োজন সেটা হচ্ছে যে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর তার ঘোষণাপত্রের মাধ্যমে তিনি কি প্রকাশ করেছিলেন। প্রথম হচ্ছে যে ব্রিটিশ সরকার এই ভারতবর্ষে ভারতীয়দের সামাজিক এবং ধর্মীয় বিষয়ে কোনো রকমের হস্তক্ষেপ বা ইন্টারফেয়ার করবে। ব্রিটিশ সরকার ভারতীয়দের উপর ধর্মীয় এবং সামাজিক ব্যাপারে কোনো রকমের হস্তক্ষেপ করবে না। দ্বিতীয় হচ্ছে সাম্রাজ্যবাদী সত্যবিলোপ নীতি, এটা নীতি করা বাতিল করা হবে। সাম্রাজ্যবাদী কুখ্যাত নীতি, এই সত্যবিলোপ নীতি কি করা হবে? বাতিল করা হবে। থার্ড, দেশীয় রাজাদের দত্তক পুত্র গ্রহণের ছাড়পত্র দেওয়া হবে। দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার, কারণ এর আগে দেশীয় রাজাদের দত্তক পুত্র গ্রহণের সুযোগ ছিল না, সেখানে নিষেধাজ্ঞা ছিল। এখন থেকে কোনো দেশীয় রাজা যদি মারা যায় তার আগে যদি তিনি দত্তক পুত্র গ্রহণ করে থাকেন সেটা স্বীকৃতি পাবে। ফোর্থ, ব্রিটিশ সরকার আর সাম্রাজ্যবাদী নীতিতে আগ্রহী নয়। ভালো করে বুঝবে বিষয়টা, যে এতদিন ব্রিটিশ সরকার ক্ষুধার্ত নেকড়ের মতো সাম্রাজ্যবাদী নীতিতে তারা বিশ্বাসী ছিল, এখন তারা আর ভারতবর্ষে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করবে না। পঞ্চম হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে যোগ্যতার নিরিখে তারা সরকারি চাকরিতে সুযোগ সুবিধা পাবে। এতদিনে চাকরির ক্ষেত্রে যেটা বৈষম্য হতো সেই জিনিসগুলো আর ঘটবে না, হবে না। তাহলে জাতি ধর্ম নির্বিশেষে তার যদি যোগ্যতা থাকে, যোগ্যতা অনুযায়ী সে সরকারি চাকরি পাবে। তাহলে মহারানী ভিক্টোরিয়া তার ঘোষণাপত্রের মাধ্যমে যে জিনিসগুলো তিনি জারি করেছিলেন, প্রকাশ করেছিলেন, ঘোষণা করেছিলেন, সেই জিনিসগুলো আদৌ কিন্তু একটা বাস্তবে রূপায়িত হয়নি। এটা ছিল রাজনৈতিক প্রবঞ্চনা, যেটা অনেক সময় আমরা কি করি যে নিজের কাজ হাসিল করার জন্য, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যে মিথ্যের যে আশ্রয় নেওয়া, ঠিক একই সেম জিনিস বলা যায় যে মহারানী ভিক্টোরিয়া এই ভারতবর্ষের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই জিনিসগুলোকে ভারতবাসীর মনে ক্ষণিকের জন্য মন বুঝানোর জন্য এই জিনিসগুলো ঘোষণা করেছিলেন। যে জিনিসগুলো তিনি ঘোষণা করেছিলেন এটা একটাও বাস্তবে সূর্যের মুখ দেখেনি, বাস্তবে রূপায়িত হয়নি। তাহলে আজকের যে তিনটে টপিক আমি আলোচনা করলাম, আমার লাস্ট যে টপিকটা সেটা একবার লিখে দিই, যে টিকা লেখক মহারানীর ঘোষণাপত্র। প্রথমটা হচ্ছে 8 মার্কের আর পরের দুটো 4 মার্কের। তোমরা এই তিনটে কোয়েশ্চেন, আজকে যে তিনটে টপিক আমি আলোচনা করলাম, এই তিনটে টপিক তোমরা খুব ভালোভাবে একদম মুখস্থ করে নিন। বিশেষ করে বলি টেক্সট বইটা তোমরা একদম
তন্ন বিতন্ন করে পড়বে, একটা লাইন বাদ দেবে না, বারবার তোমরা টেক্সট বইটা পড়বে। তারপরেও যদি তোমাদের প্রয়োজন হয়, টেক্সট বই একটা নয়, এই ছায়ার টেক্সট ছাড়াও যদি আরও অন্যান্য তোমাদের অন্য কোনো রাইটারের বই থাকে সেটাও পড়বে। আর টেক্সট বই পড়ে যদি তোমার তারপরে যদি তোমাদের অসুবিধা হয়, সেখানে তোমরা শিক্ষক রায় মার্টিন বা তার যার যে রেফারেন্স বইগুলো আছে সেগুলো তোমরা সহযোগিতা নিতে পারো। এই প্রশ্নগুলো মুখস্থ করে খাতায় লিখবে। আমি আজকে হয়তো আলোচনা করলাম, এরপরে ক্লাসে কিন্তু আজকের যে 3টে টপ কোয়েশ্চেন, এই 3টে কোয়েশ্চেন আমি এরপরে ক্লাসে তোমাদের লিখতে দিব। আর যে 3টে টপিক আমি আলোচনা করলাম, এই 3টে টপিকের পর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, মানে বুঝতে কথা যদি কারো অসুবিধা হয়, তাহলে আমার ব্যক্তিগত যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা তোমরা কোয়েশ্চেন করতে পারো। তো ঠিক আছে, তাহলে আজকে এখানে এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।